আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ এক্সপ্লেন করব টোকিও রিভেঞ্জার্স 4th সিজনের 3য় এপিসোড। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি এপিসোডের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই 16 মার্চ 2016 সালের দৃশ্য। টাকামিচি এবং চিফু সাইকেল উপরে কোথাও যাচ্ছিল। টাকামিচি বলে, চিফু আমি আবার ফিরে যেতে চাই। চিফু তো যখন বলে, তাহলে তুমি ভবিষ্যতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলছো? আমি তোমাকে অনেক মিস করবো টাকামিচি। টাকামিচি বলে, না চিফু, তুমি বুঝতে পারোনি, আমি এখান থেকে 2-3 দিন আগে যেতে চাই। তখন চিফু বলে, কি, তুমি কোন ব্যাপারের কথা বলছো? টাকামিচি বলে, হোয়াইট দিন 2 দিন বাকি, আমি এখনও হেনার জন্য গিফট কিনলাম না, আমি একদম ভুলে গিয়েছি। হেনা যদি জানতে পারে ও তো আমাকে এত মেরেই ফেলবে। এখন টাকামিচির অবস্থা অনেক বেশি খারাপ ছিল। টাকামিচি এখনও হেনাকে হোয়াইট দিনে কখনো সারপ্রাইজ দেয়নি, যেখানে হেনা তাকে সব ভ্যালেন্টাইন্স ডেতে প্রেজেন্টস দিয়েছে। টাকামিচি এসব ভাবতে ভাবতে সাইকেল থেকে পড়েই যায়। এরপর চিফু বলে, চিন্তা করো না টাকামিচি, এটা আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নেব। এরপর চিফু পলকা আউট বক্স, রিপন্স আর নোটপ্যাড নিয়ে আসে। টাকামিচি জিজ্ঞেস করে, তুমি এসব দিয়ে কী করবে চিফু? চিফু জানায় সে এসব দিয়ে হেনার জন্য গিফট বানাবে। চিফু আরও বলে, মেয়েরা আর যেমন হোক না কেন সবসময় পলকা আউটস, রিবন এবং সারপ্রাইজ বক্স অনেক বেশি পছন্দ করে। টাকামিচি তখন বলে, আরে বাহ চিফু, তুমি তো অনেক কিছুই জানো। চিফু 3টে পলকা আউটস বক্স নিয়ে আসে, তাতে সে মার্চ 14, মার্চ 15 এবং মার্চ 16 তারিখগুলো লেখে। এরপর চিফু টাকামিচিকে একটি চিঠি দেয়, যেই চিঠিতে টাকামিচি তার মনের কথাগুলো খুলে লিখতে পারবে। চিফুর প্ল্যান এখানে অনেক বেশি সিম্পল ছিল। চিফু প্রথমে 14 মার্চের বক্স রাখে, এরপর 15 আর শেষে 16, একটার মধ্যে একটা বক্স সেট করে রাখে যাতে হেনা সারপ্রাইজ হয়। সবার উপরের বক্সে কিছুই ছিল না, কিন্তু 15 মার্চ বক্সের ভিতরে একটা চিঠি রাখে, আর একবার ভিতরে 14 মার্চের বক্সে একটা রিং রাখে। প্ল্যান রেডি হয়। টাকামিচি এবং চিফু দুজনের শিওর ছিল টোকিও রিভেঞ্জার্সের সবাই পুরো রেডি ছিল। হেনা পার্কে আসে। টাকামিচি হেনাকে দেখে ভাবে প্রথমে সে হেনার কাছ থেকে ক্ষমা চাইবে, কিন্তু যখন হেনা তার কাছে আসে তখন ঠিক উল্টোটা হয়। আসলে হেনা আর কিসাকির ডেটের কারণে হেনা অনেক চিন্তিত ছিল। ওই দিনের পর হেনার ঘুম হারাম হয়ে যায়। হেনা অনেক ভয় পেয়ে গেছিল। হেনা ভাবছে কিসাকি আর এমার মধ্যে যা হয়েছে তা সব কিছু নিজের ভুলের জন্য। হেনা সেখানে এসব বলতে বলতে কান্না করতে থাকে। টাকামিচি এসব দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়। চিফু বুঝতে পারে না হেনা কেন টাকামিচির সামনে এভাবে দাঁড়িয়ে আছে। টাকামিচি এসব কিছুই বলে না। টাকামিচি সোজা গিয়ে বক্স থেকে আংটি নিয়ে আসে আর হেনার সামনে নিয়ে দেখায়। টাকামিচি বলে, আমাকে মাফ করে দাও হেনা, আমি জানি আমি দেরি করে ফেলেছি, কিন্তু এটা তোমার হোয়াইট ডে প্রেজেন্ট। আমার কাছে কোনো স্পেশাল গিফট নেই, আর আমি এটাও জানি ফিউচারে আমি কোনো বড় ব্যক্তিও হতে পারবো না, কিন্তু তবুও আমি তোমাকে এই পৃথিবীতে সব থেকে খুশি রাখতে চাই, তাই প্লিজ আমাকে বিয়ে করো। এগুলো শোনার পর হেনার চোখ বড় বড় হয়ে যায়। চিফুর সাডেন কনফিউশনের কারণে অনেক বেশি সারপ্রাইজ হয়। টাকামিচি বলে, আমি তোমাকে প্রমিস করছি, যখন তোমার এমন অনুভব হবে আমি তোমাকে কমফোর্ট দিতে পাশে থাকবো। হেনা চলো, আজ থেকে 12 বছর পর আমরা বিয়ে করি। এরপর টাকামিচি আর হেনা নাওটাকে সেখানে ডাকে। টাকামিচি আর হেনা বিয়ে করছে এটা শুনে নাওটা অনেক বেশি সারপ্রাইজ হয়। এরপর টাকামিচি তার হাত বাড়িয়ে দেয়। টাকামিচি বলে, এটাই সেই পার্ক যেখানে আমাদের সব কিছু শুরু হয়েছিল, তাই আমাদের ফাইনাল হ্যান্ডশেক এখানেই হওয়া উচিত। ধন্যবাদ নাওটা, আমার উপর বিশ্বাস রাখার জন্য। ফিউচারে আমার যতবার সাহায্য করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নাওটা তখন বলে, এর মানে কি আমি আমার বোন ফিউচারে এখনও বেঁচে আছি? টাকামিচি বলে, হ্যাঁ একদম, আমি একদম শিওর। হেনা আবার চেপে চলো 12 বছর পর ফিউচারে আবার দেখা করি। এরপর টাকামিচি আর নাওটা হ্যান্ডশেক করে। আমরা দেখি টাকামিচি হঠাৎ একটু ওয়াশরুমে চলে আসে। সেখানে টাকামিচি তার মুখ ওয়াশ করছিল। এর মানে টাকামিচি আবার ফিউচারে টাকামিচি যখন ফিউচারে আবার বলে চলেই এসেছে, তার মানে নাওটা ফিউচারে এখনও বেঁচে আছে। কিন্তু টাকামিচি বুঝতে পারে না সে ছুট পরে কী করছে আর এখন সে কোথায় আছে। কিন্তু হঠাৎ সেখানে বিয়ের বেল বাজতে থাকে। এই শব্দ শুনে টাকামিচির হেনাকে পড়া প্রমিসের কথা মনে পড়ে।
যেখানে টাকেমিচি হেনাকে প্রমিস করেছিল 12 বছর পর তারা বিয়ে করবে। তাই টাকেমিচির মনে হয় আজই সেই দিন। টাকেমিচি দ্রুত ওয়াশরুম থেকে বের হয়। বের হওয়ার সাথে সাথেই টাকেমিচির সামনে হেনা চলে আসে। হেনা বলে, তুমি তো দেরি করে ফেলেছো টাকেমিচি, বিয়ের রিসেপশন এখনো শুরু হবে, তাড়াতাড়ি চলো। হেনা টাকেমিচির হাত ধরে টেনে নিয়ে যায়, কিন্তু টাকেমিচির এখনো একটি বিষয় বুঝতে পারছিল না। হেনা বলে, তাড়াতাড়ি চলো, তুমি বিয়ের কনেকে আর কত অপেক্ষা করাবে? টাকেমিচি বলে, কি কনে? তখন হেনা বলে, আজ হায়াশি ডাকুনের বিয়ে, তুমি কোথায় হারিয়েছো? এখন তাড়াতাড়ি চলো। টাকেমিচি কিছুই বুঝতে পারছিল না এখানে কি চলছে। আবার সেই হায়াশি ডাকুনে বা কে? টাকেমিচি আর হেনা যখন বিয়ের হলে পৌঁছায় তখন কেউ একজন বলে, টাকেমিচি তুমি দেরি করছো, তাড়াতাড়ি সেখানে বসে পড়ো। টাকেমিচি সেখানে বর এবং কনেকে দেখে। হায়াশি ডাকুন মূলত প্রাচীন ছিল। এখানে টাকেমিচি এসব থেকে তার আশেপাশের চারদিক ভালোভাবে দেখে। টাকেমিচি দেখে টুমানের সবাই এখনও বেঁচে আছে আর সবাই ভালো আছে। এটা দেখার পর টাকেমিচির চোখ থেকে পানি ঝরে পড়ে। টাকেমিচির বিশ্বাস হচ্ছিল না, কিন্তু সবাই একসাথে বিয়ের হলে বসে হাসছিল। এটা থেকে টাকেমিচির চোখ জড়িয়ে যায়। টাকেমিচি ওই দিনের কথা মনে করে যেদিন হেনা তার জীবন দিয়েছিল। প্রাচীনের বিয়ে হচ্ছিল, অন্যদিকে টাকেমিচির হেনা একসাথে বসেছিল। হেনা তখন বলে, টাকেমিচি আমি জানি তুমি এখানে 12 বছর আগের সময় থেকে ফিরে এসছো, তাই না? এটা অনেক দারুণ ব্যাপার। আমরা এখনও সমবয়সী। আজকের দিনের জন্য আমি অনেক আগে থেকে অপেক্ষা করছি। তোমাকে স্বাগতম। টাকেমিচি আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে। টাকেমিচি বলে, সত্যি এটা কোনো স্বপ্ন নয় তো? হেনা বলে, আমি শুধু একাই না, সবাই তোমার জন্য অপেক্ষা করেছে। তখন সেখানে চিফুও আসে। চিফুও বলে, আমরা 12 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছি টাকেমিচি। এরপর ট্রাকেন এসে বলে, এই কাহিনী তো বিশ্বাসযোগ্য না, কিন্তু আমরা এখনো বেঁচে আছি টাকেমিচি, আর এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হেনা বলে, তুমি একজন দারুণ মানুষ টাকেমিচি। আমি ভাবছি সেসব দিয়ে তুমি কতজনকে বাঁচিয়েছো। টাকেমিচি বলে, আমি একা কখনো এত কিছু করতে পারতাম না। সবাই আমাকে সাহায্য করেছে, যার জন্য আজ আমি লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। সবাই সেখানে প্রাচীনের সাথে হাসি ঠাট্টা করছিল। আমরা জানতে পারি ভবিষ্যৎ প্রাচীন তার বাবার ব্যবসা সামলাচ্ছে, আর এখানে যে মেয়ের সাথে তার বিয়ে হচ্ছে সে তার বাল্যকালের বন্ধু। সেই মেয়ে সবসময় প্রাচীনের সাথেই আছে। মিৎসুয়া এখন একজন ফ্যাশন ডিজাইনার, হাকাই একজন মডেল হিসাবে কাজ করছে, আর এজুয়া মানে হাকাইয়ের বোন, হাকাইয়ের ম্যানেজার। এগরি এবং ইসমাইলি একটি রামেন শপ চালায়। কাজুটোরা তাদের ব্যবসায় সাহায্য করে। চিপু একটি পেট শপ ওনার। যদি ট্রাকেন আর ইনোপির কথা বলা হয়, ওই দুইজন বাইকের দোকান চালাচ্ছে। টাকেমিচি সবার ডিটেলস যখন দিচ্ছিল তখন সেখানে নাওটা চলে আসে আর বলে, টাকেমিচি ফাইনালি তুমি সেই সময় চলেই এসেছ। তুমি সবসময় যেটা চাইতে সেটা এখন পেয়েছ। নাওটাকে সুস্থ থেকে টাকেমিচি দৌড়ে নাওটার কাছে যায় আর নাওটাকে জড়িয়ে ধরে বলে, আমি অনেক খুশি তোমাকে জীবিত দেখে। নাওটা বলে, অবশ্যই, আমি আবার ফিরে আসার ট্রিগার ছিলাম। যদি আমি বেঁচে না থাকতাম তাহলে তুমি ফিরে আসতে পারতে না। টাকেমিচি ফাইনালি আমাদের মিশন কমপ্লিট হয়েছে। এটা সেই দুনিয়া যেখানে আমি আর আমার বোন বেঁচে আছি। কিন্তু টাকেমিচির একটা খটকা লাগে। টাকেমিচি বিয়ের হলে রুমে সবাইকে দেখে, কিন্তু মাইকিকে কোথাও দেখতে পায় না। তখন টাকেমিচি জিজ্ঞেস করে, মাইকি কোথায়? টাকেন এগিয়ে এসে বলে, মাইকি এখন দেশের বাইরে থাকে আর সেখানে একটি রেস্টুরেন্ট খুলেছে। ও সেখানে অনেক ভালো আছে। চিপু বলে, আসলে মাইকির আসার কথা ছিল, কিন্তু হঠাৎ তার একটা কাজ এসেছে, তাই ও আসেনি। টাকেমিচি এটা শুনে অনেক খুশি হয়। তখন ট্রাকেন বলে, মাইকি বলেছিল ও তোমাকে দেখতে চায়। এরপর সেখানে বিয়ে সম্পন্ন হয়। হেনা আর টাকেমিচি দুজনে একসাথে বাড়ি যাচ্ছিল। তখন টাকেমিচি বলে, এটা খুব খারাপ হয়েছে যে আজ আমরা মাইকিকে দেখতে পারলাম না, কিন্তু ও যখন কাজে ব্যস্ত আছে তার মানে সব ঠিক আছে। হেনা বলে, আমরাও ব্যস্ত হয়ে পড়বো। টাকেমিচি বলে, আমরা ব্যস্ত হব মানে? কিন্তু কেন? হেনা হেসে বলে, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়। আজ থেকে 3 মাস পর আমাদের বিয়ে। এই কথা শুনে টাকেমিচি অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। হেনা বলে, আমি অনেক বছর ধরে অপেক্ষা করছি টাকেমিচি। তুমি সবার জীবন বাঁচাতে অনেক কিছু করেছো, তাহলে চলো এখন আমরা আমাদের জীবন খুশিতে কাটাই। হেনা এরপর বলে, বিয়ের জন্য সব কিছু রেডি করা হয়েছে, ভেন্যুও ঠিক করা হয়েছে, কিন্তু বাজেট একটু টাইট। এখনও হেনার ড্রেস তৈরি হয়নি।
তাই হেনা টাকামিচিকে ড্রেস দেখতে যেতে বলে। এরপর সেই দিন আসে যেদিন টাকামিচি মিৎসুয়ার দোকানে যায়। মিৎসুয়া হেনার জন্য বিয়ের ড্রেস বানাচ্ছিল। এরপর টাকামিচির চোখ যায় হেনার বিয়ের ড্রেসের ওপর। ড্রেস অনেক বেশি সুন্দর ছিল। সেখানে হাকাই আর ইজুহাও উপস্থিত ছিল। এরপর মিৎসুয়া টাকামিচির স্যুট আর কোটের মাপ নেয়। সেই সাথে সাথে সবাই মিৎসুয়ার কাজের প্রশংসাও করে। আমরা জানতে পারি হাকাই আর ইজুয়া ফ্রান্সে যাচ্ছে। হাকাই বলে তারা যাবার আগে ড্রাকেনের দোকান থেকে কিছু বাইক ট্রাই করবে পুরনো স্মৃতি মনে করতে। মিৎসুয়া টাকামিচির মাপ নিতে নিতে বলে, মনে পড়েছে তোমার জন্য আমি টোমানের ড্রেস বানানো ছাড়া আর কিছুই বানাইনি। প্রথমবার আমি তোমার জন্য কোট বানাচ্ছি। সবার জীবন বেশ ভালোই কাটছে। সবাই অনেক টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু টাকামিচি সেই আগের মতোই রয়ে গেছে। সেই কনভেনিয়েন্স স্টোরের কাজ, সেই ম্যানেজার আর সেই পুরনো অ্যাপার্টমেন্ট। টাকামিচি তার কাজ শেষ করে অ্যাপার্টমেন্টসে যায়। সেই দেখে তার অ্যাপার্টমেন্টস একদম অগোছালো হয়ে আছে, কিন্তু টাকামিচি রুমে এসে গোছানো শুরু করে দেয়। এর কিছুদিন পর টাকামিচি শুয়ে টিভিতে নিউজ দেখছিল। নিউজে ওয়ান্টেড কনফ্লিক্টের ব্যাপারে কথা হচ্ছিল, যে কিনা সাধারণ মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। টাকামিচি ভাবে এখনও হয়তো এখানে টুমানের মতো গ্রুপ আছে। এরপর টাকামিচি ওয়ান্টেড গ্যাংয়ের কিছু সদস্যর ছবি দেখতে পায়। তাদের মধ্যে একজনকে দেখে টাকামিচি একদম জমে যায়। টাকামিচি দেখে সিলেটের ঘাড়ে পরিচিত চিহ্ন আছে। টাকামিচি মনে মনে ভাবে এই চিহ্ন তো আমি কোথাও না কোথাও দেখেছি। আর এখানে টোকিও রিভেঞ্জার সিজন 4 দ্বিতীয় এপিসোড শেষ হয়। বন্ধুরা, দ্বিতীয় এপিসোডের এক্সপ্লেনেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই সিরিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সিজনের সব এক্সপ্লেনেশন আমি আগের চ্যানেলে আপলোড করেছিলাম। চ্যানেলটি হ্যাক হওয়ার কারণে আমরা নতুন করে চ্যানেল খুলে চতুর্থ সিজন আপলোড দিচ্ছি।